যারা নিজেদের জয় করে তাদের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা। গৌতম বুদ্ধ এবং তার সন্ন্যাসীদের দল ঘুরে বেড়াচ্ছিলেন এবং একটি ছোট শহরের বাইরে থামলেন। একটি ছোট ছেলে দ্বিধাগ্রস্তভাবে গৌতম বুদ্ধের কাছে এসে বলল, আমার কাছে মাত্র 7 দিন আছে। আমার পরিবার অন্য গ্রামে এক আত্মীয়ের বিয়েতে গেছে। এই 7 দিনে কোনো ঝামেলা হবে না, কোনো দায়িত্ব থাকবে না। আমি এই 7 দিনে নিজেকে পরিবর্তন করতে চাই। আমি জানি যে আমি যদি নিজেকে পরিবর্তন করি তাহলে আমার জীবন বদলে যাবে। দয়া করে আমাকে সাহায্য করুন। গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি কি চান? ছেলেটি উত্তর দিল, তথাগত, আমি মনে দুঃখিত হতে চাই না। আমি আটকা পড়ে থাকতে বা সমস্যায় পড়তে চাই না। আমি জীবনে সফল হতে চাই। ছেলেটির কথা শুনে কিছু লোক হাসতে শুরু করে। এই লোকেরা একই শহরের বাসিন্দা ছিল। তাদের মধ্যে একজন নিচু স্বরে বলল, তথাগত, এই বোকা ছেলেটির দিকে মনোযোগ দিও না। সে পাশ দিয়ে যাওয়া প্রতিটি নতুন ব্যক্তির এত প্রশংসা করে। লোকটি নিচু স্বরে বলল, প্রতিবাদের সাথে তার কোনো সম্পর্ক নেই। সে তার ধূর্ততা এবং অলসতার জন্য গ্রাম জুড়ে বিখ্যাত। গ্রামবাসীদের কথা শুনে ছেলেটি বলল, এখন আমি সত্যিই পরিবর্তন আনতে চাই। আমি নিজের ওপর আত্মবিশ্বাসী হতে চাই। আমি এমন একটি জীবন চাই যেখানে আমি ভালো বোধ করতে পারি। সন্ন্যাসীরা ছেলেটির কথা বিশ্বাস করতে পারছিলেন না। দাবি করেছিলেন যে সাফল্য এবং কোনো কিছুর অভাব নেই। তারা নিজেদের মধ্যে বললেন, সে 7 দিনের মধ্যে সবকিছু অর্জন করতে চায়, মনের শান্তি এবং জীবনে সাফল্য। এই ছেলেটি কি অসম্ভব কথা বলে। তথাগত সবার কথা শুনলেন এবং ছেলেটির হৃদয়ের সত্য বুঝতে পারলেন। গৌতম বুদ্ধ হেসে বললেন, তোমার কাছে 7 দিন আছে, যথেষ্ট। তিনি বললেন, আমাকে 7টি ফাঁকা চিঠি তাড়াতাড়ি দাও। তিনি বললেন, সন্ধ্যায় দেখা হবে। ছেলেটি সন্ধ্যায় এলে তথাগত কিছু লিখছিলেন। লেখা শেষ করার পর তথাগত তাকে 7টি চিঠি দিলেন এবং প্রতিদিন একটি করে চিঠি খুলতে বললেন। প্রতিটি চিঠিতে একটি করে কাজ লেখা আছে। প্রতিদিন সততার সাথে এই কাজগুলির মধ্যে একটি করো, তোমার জীবন বদলে যাবে। তথাগতকে শ্রদ্ধা জানানোর পর ছেলেটি বাড়ি ফিরে গেল। ছেলেটি অসহায়ভাবে প্রথম চিঠিটি খুলল। তাতে লেখা ছিল, ভোরে সরাইখানায় যাও, দৃশ্য পর্যবেক্ষণ করো এবং গভীরভাবে চিন্তা করো। তারপর ফিরে এসে পেছনের চিঠিটি পড়ো। ছেলেটি ভাবল, কেন তথাগত তাকে এত ভোরে এমন জায়গায় পাঠাচ্ছেন। কিন্তু যখন সে পৌঁছে তখন সে অবাক হয়ে দেখে যে সরাইখানার বাইরে রাস্তায় কিছু লোক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারা এখনও তাদের রাতের নেশা থেকে সেরে ওঠেনি। 30 বছর বয়সী একজন লোক একটি ড্রেনে পড়ে আছে। তার মা তাকে তুলে নিয়ে কাঁদছেন। বাছা, তুমি শোনো না, তুমি প্রতি রাতে এখানে আসো। জ্ঞান ফিরে পেয়ে ছেলেটিও কাঁদতে শুরু করল। সে বলল, আমি আমার অভ্যাসের সামনে অসহায়, আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তারপর মা এবং ছেলে উভয়েই কাঁদতে শুরু করল। ছেলেটি হতবাক হয়ে গেল। সে বুঝতে পারল আসল অসহায়ত্ব কি। সে এসে চিঠিটি খুলে পড়ল। তাতে লেখা ছিল, প্রথম শিক্ষা, পরিবর্তন। না করার মূল্য দেখুন, একটি সংকল্প করুন। আজ তুমি দেখেছ যে ব্যক্তি কখনোই খারাপ অভ্যাস ত্যাগ করার দৃঢ় সংকল্প নেয় না, সে দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়ে, নিজের চোখেই পড়ে যায় এবং তারপর খারাপ অভ্যাস তাকে কাবু করে ফেলে। একজন ব্যক্তির নিজের কাছে পরাজয় হল অসহায়ত্বের চূড়ান্ত সীমা। ঠিক যেমন এই লোকেরা তাদের জীবন ধ্বংস করে দিয়েছে, তেমনি যদি তুমি তোমার ছোট ছোট খারাপ অভ্যাস পরিবর্তন না করো, অলসতা এবং দুর্বলতা ত্যাগ না করো, তাহলে এই অভ্যাসগুলো তোমার উপর আধিপত্য বিস্তার করবে। তুমিও নিজের ওপর বোঝা হয়ে উঠবে। অতএব আজ তোমার জীবনের দিকে তাকাও। যদি আমি আমার পুরনো অভ্যাস ত্যাগ না করি, তাহলে আজ থেকে 10 বছর পর আমার কত ক্ষতি হবে, কি কষ্টের মুখোমুখি হতে হবে, আমি এবং আমার পরিবারকে কি সমস্যার মধ্য দিয়ে যেতে হবে। যদি আমি না বদলাই, তাহলে আমার শরীর এবং আমার ঘর কেমন হবে। এই ছবি স্পষ্ট না হওয়া পর্যন্ত ভাবতে থাকো, থামো না। এটাই আজকের অপরিহার্য কাজ। তোমার খারাপ অভ্যাসের ভবিষ্যৎ তোমার কাছে স্পষ্ট হওয়ার সাথে সাথেই সেগুলো ত্যাগ করার দৃঢ় সংকল্প করো। সেগুলো জয় করার জন্য প্রস্তুত থাকো। না হলে তুমি কখনো নিজেকে নিয়ে গর্ব করতে পারবে না, জীবনে কখনো এগিয়ে যেতে পারবে না। চিঠিটি পড়ার পর ছেলেটি অনেকক্ষণ ধরে ভাবতে থাকল, কোন অভ্যাসগুলো আমাকে কষ্ট দেয়। সে বারবার বিরক্ত হতে থাকে। সে বারবার কষ্টে ভরা ভবিষ্যৎ দেখে অস্বস্তি বোধ করত, কিন্তু সে তাকিয়ে থাকত। সন্ধ্যের শেষের দিকে সে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় যে এখন আমি দুর্বল হব না। আমার নতুন জীবনের যাত্রা এখন থেকে শুরু হয়। প্রথমে আমি চুরি এবং অলসতা থেকে মুক্তি পাব। আমি চিন্তা না করে বড় বড় কথা বলবো না। দ্বিতীয় চিঠি, শ্মশানের শান্তি, দ্বিতীয় দিন। দ্বিতীয় চিঠিতে লেখা ছিল সমাসে যাওয়ার জন্য। ছেলেটি আগে 2বার সমাসে এসেছিল, কিন্তু আজ তার তেমন অনুভূতি হচ্ছিল না। গতকালের স্মৃতি তার মনে ঘুরপাক খাচ্ছিল।
সে বারবার অতীতের কথা ভাবছিল। আমি কত বোকা, এত বছর এভাবেই নষ্ট করেছি। আমার কত ত্রুটি আছে, আমাকে অনেক কিছুর উন্নতি করতে হবে। তখন একজন বৃদ্ধ লোক বলল, কি হয়েছে যুবক, তুমি একা বসে আছো? তুমি কি তোমার শেষ গন্তব্য দেখতে এসেছো? হঠাৎ ছেলেটি বুঝতে পারল যে আমি আমার ত্রুটি, ভুল, আমার সাফল্য এবং ব্যর্থতাকে এত আঁকড়ে ধরে ঘুরে বেড়াচ্ছি, এটা স্থায়ী নয়। ঠিক সেই মুহূর্তে ছেলেটি খুব হালকা বোধ করল। তার সমস্ত হতাশা উধাও হয়ে গেল। সে বাড়িতে এসে চিঠিটি উল্টে দিল এবং তাতে লেখা ছিল, এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কোনো ত্রুটি, কোনো ব্যর্থতা আমাদের নয়। তবুও মানুষ এখনও তার পরাজয় এবং ত্রুটির মানসিক বোঝা বহন করছে। তাই তোমার সকল ত্রুটি বিচ্যুতি দূরে সরিয়ে রাখো। আজ থেকে দুর্বলতার বশে কিছু করো না। বলো না আমার আত্মবিশ্বাস দরকার, আমি খুবই দুর্বল। বরং বলো আমি নিজের উপর বিশ্বাস রাখি। আমি যাই করার মনস্থির করি না কেন, আমি তা শুরু করি এবং ভালোভাবে সম্পন্ন করি। তৃতীয় চিঠি, ঘোড়ায় চড়া। তৃতীয় দিনের চিঠিতে লেখা ছিল, এসো এবং ঘোড়া দৌড় দেখো। সে তৎক্ষণাৎ উকরে পাশের শহরে চলে গেল, যেখানে ঘোড়া দৌড় শুরু হয়েছিল। সারাদিন ঘোড়া দেখার পর সে ভাবতে লাগল, এখান থেকে শেখার অনেক ছোট ছোট জিনিস আছে, কিন্তু গৌতম বুদ্ধ আমাকে এখানে কি বিশেষ শিক্ষা দিয়েছেন? হঠাৎ তার মনোযোগ শেষ দৌড়ের দিকে চলে গেল। হঠাৎ সে বুঝতে পারল যে যারা চোখ সোজা রাখে কেবল তারাই জয়ী হয়। ঘোড়া যদি সামান্যও ঘুরে যায়, ঘোড়ার ভারসাম্য বিঘ্নিত হয়, তার চলার গতিও বদলে যায় এবং তার গতিও কমে যায়। ছেলেটি সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে গেল। তৃতীয় চিঠিতে লেখা ছিল, তুমি যা চাও কেবল তাই দেখো, সেই হয়ে বাঁচো আমার বন্ধু। আজ তুমি একটা গভীর শিক্ষা শিখেছ। বেশিরভাগ মানুষই দুঃখ কষ্ট থেকে বাঁচতে কিছু করতে চায়। তাদের এমন কোনো স্পষ্ট লক্ষ্য থাকে না যা তাদের অনুপ্রাণিত করতে পারে। তাদের মনোযোগ সর্বদা ত্রুটি এবং দুর্বলতার উপর থাকে। অতএব পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথেই এটি একটু কঠিন হয়ে পড়ে। যখন কিছু ভুল হয়, ভয় এবং উদ্বেগ তাদের মনোযোগ হারিয়ে ফেলে। বারবার বিচ্যুত হলে মনের ঘোড়া ধীর এবং অসহায় হয়ে পড়ে। তাই প্রথমে এমন একটি লক্ষ্য নির্ধারণ করুন যা আপনি সত্যিই চান এবং আপনাকে অনুপ্রাণিত করেন। তারপর এমনভাবে বাঁচুন যেন সেই লক্ষ্য অর্জিত হয়েছে। আপনি যদি সফল হতে চান, তাহলে আজ থেকে একজন সফল ব্যক্তির মতো আপনার সময় বিনিয়োগ করা শুরু করুন। তাহলে আপনি কখনোই এই ভ্রান্তিতে পড়বেন না যে সাফল্য অনেক দূরে। চতুর্থ চিঠি, বাজারের মোড়। ছেলেটি চতুর্থ চিঠির স্লিপটি খুলল, যেখানে লেখা ছিল, কিছু না শেখা পর্যন্ত বাজারের ব্যস্ততম মোড়টি বেশ কয়েকবার অতিক্রম করুন। ছেলেটি বাজারে এসে প্রধান মোড়ে দাঁড়ালো। সে অনেক ব্যস্ততা দেখতে পেল। সবাই তাদের কাজে ব্যস্ত ছিল। রাস্তাটি যানজটে বাড়া ছিল। কেউ হাঁটছিল, কেউ গাড়ি চালাচ্ছিল, কেউ অবসর সময় হাঁটছিল, কেউ স্বাভাবিকভাবেই দ্রুত গাড়ি চালাচ্ছিল। ছেলেটি রাস্তা পার হয়ে অন্যদিকে পৌঁছে গেল। সে বেশি কিছু শেখেনি। তারপর কিছুক্ষণ পর সে আবার রাস্তা পার হলো। এভাবে ৫-৬ বার রাস্তা পার হওয়ার পর তার যানজটের সমস্যা বন্ধ হয়ে গেল। সে সহজেই স্বাভাবিকভাবেই নিজেকে এড়িয়ে চলতে শুরু করল। সে দেখতে পেল যে এখন সে আরও সতর্ক, তার ভয় চলে গেছে। বাড়ি ফিরে এসে দেখতে পেল যে চিঠির অন্য পাশে লেখা ছিল, পাঠ ৪, ধ্যান শিখুন এবং জড়িয়ে না পড়ে মনের যানজট অতিক্রম করতে শিখুন। যখন আপনি চিন্তাভাবনা আসা যাওয়া দেখতে পাবেন, তাদের সাথে জড়িয়ে না পড়ে বা সংঘর্ষ না করে, তখন মন আপনাকে বিভ্রান্ত করতে সক্ষম হবে না। আপনি মনের মালিক হয়ে যান। আপনি খারাপ চিন্তাভাবনার ভয় কম পান। আপনার সতর্কতাও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। আপনি ভালো এবং খারাপ চিন্তার ফাঁদ বুঝতে শুরু করেন। এই ধরনের চিন্তাভাবনা আমার কাছে বারবার আসে। এটিও ধ্যান। আপনাকে সর্বদা দূর থেকে মনকে দেখতে হবে, অন্যথায় মন আপনার উপর কর্তৃত্ব করবে। যাই হোক না কেন, তোমার কাছে আছে, কিন্তু যদি তুমি এটা ছেড়ে দাও, তাহলে তুমি বাইরে ঘুরে বেড়াতে থাকবে এবং কখনোই মনের শান্তি পাবে না। পঞ্চম দিনে মাটির কাজের পঞ্চম চিঠিটি এলো। ছেলেটি চিঠিটি খুলল। চিঠিতে লেখা ছিল, কুমোরের কাছ থেকে শেখো। কিছুক্ষণ পর ছেলেটি একজন কুমোরের কাছে পৌঁছল, যিনি অনেক লোককে কলস তৈরি করতে শেখাচ্ছিলেন। ছেলেটি দেখল যে সবাই খুব পরিশ্রম করে কলস তৈরি করছে। তারপর কুমোর সবার কলস মুছে আবার শুরু করবে। যতবার কলস মুছে ফেলা হতো, ততবারই কুমোর পূর্ণ উৎসাহে আবার কলস তৈরি শুরু করবে। অনেকক্ষণ দেখার পর সে কুমোরকে জিজ্ঞাসা করল যে, তোমার কলসি বারবার ভাঙছে, তুমি কি হতাশ হচ্ছ না? কুমোর বলল যে, মাটির পাত্র তৈরি করা আমার লক্ষ্য নয়। আমি আমার শিল্পকে উন্নত করতে এবং আরও ভালো হওয়ার জন্য কাজ করি। মাটির পাত্র হলো মাটির মূল, শিল্পের আসল অর্থ। এই কারণেই এত মানুষ আমার কাছ থেকে শিখতে আসে।
মেয়েটি অবাক হয়ে গেল যে এত সরল ছেলেটি এত গভীর চিন্তাভাবনা করতে পারে। সে বাড়িতে এসে চিঠিটি পড়ল। তাতে লেখা ছিল, পঞ্চম পাঠ, তুমি যা কিছু করো তার শিল্পে বিশেষজ্ঞ হও। তোমার মূল্য এবং বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। আমি তা পাব। আমি কেবল তাদের জন্যই কাজ করব যারা এই অনুভূতি নিয়ে কাজ করে। তারা কর্মচারীই থেকে যায়, সব সময় অভাব থাকে, কিন্তু যারা তাদের কাজের উন্নতির জন্য চেষ্টা করে তারা শিল্পী হয়। ব্যর্থতা তাদের হতাশ করে না, এটি কেবল তাদের উন্নতি করে। এটাই জীবনের নিয়ম। যারা ক্রমাগত উন্নতি করে তারা তাদের লক্ষ্যে পৌঁছায়। অতএব আমাদের অবশ্যই আমাদের কাজের ওপর মনোযোগ দিতে হবে। কেবল কাজের ওপর মনোযোগ দিতে হবে, অর্জনের ওপর নয়। ষষ্ঠ চিঠি, বাঁশের খুঁটি। ষষ্ঠ চিঠিতে লেখা ছিল, বাঁশের খেতে যাও। ছেলেটি মাঠে পৌঁছে গেল, যেখানে অনেক বাঁশ গাছের গুচ্ছ লাগানো ছিল। সে অনেকক্ষণ ধরে ভাবছিল যে সে কি শিখবে। তারপর তার চোখ কিছু বাঁকা বাঁশের ডালের ওপর পড়ল। সে কৃষককে জিজ্ঞাসা করল যে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। কৃষক বলল, একদম না। বাঁশ যত শক্তিশালী এবং লম্বা তত বেশি বাঁকে। বাঁশ খুব নমনীয়, তাই যখন ঝড় আসে বাঁশ গাছ কষ্ট পায় না। ছেলেটি খুব খুশি হয়েছিল। বাড়ি ফিরে আসার পর সে ষষ্ঠ চিঠিটি পড়তে শুরু করে। গ্রহণযোগ্যতা দুঃখকে মনের সৌন্দর্যে এবং সংগ্রামকে শক্তিতে রূপান্তরিত করে। দুঃখ থেকে পালিয়ে যেও না। জীবনে দুঃখ হঠাৎ আসবে, কখনো কখনো বিশ্বাসঘাতকতা হবে। তাই মেনে নাও যে সব কিছু একই থাকে না। তারপর তোমার নিঃশ্বাস, চিন্তাভাবনা এবং আবেগের প্রতি মনোযোগ দিয়ে তোমার নিজের দুঃখের কারণ খুঁজে বের করো। বোঝো যে এই মুহূর্তটিকে মেনে না নেওয়া, এই মুহূর্তে বেঁচে থাকতে না পারা দুঃখ। অতএব যা কিছু ঘটছে তা গ্রহণ করো এবং হালকা থাকো। তা করলে তুমি মনের শান্তি পাবে, সেই সাথে উন্নতির সাহস এবং অনুপ্রেরণা পাবে। সপ্তম চিঠি, অবিরাম প্রশিক্ষণ। শেষ দিনে ছেলেটি সপ্তম চিঠিটি খুলল। চিঠিতে লেখা ছিল, আজ তোমার যাওয়ার কোনো জায়গা নেই, তবে তোমাকে বুঝতে হবে যে সাফল্য অর্জন করা হয় না, মনের শান্তি পাওয়া যায় না, বরং এই অনুশীলন স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন অনুশীলন করা হয়। গত 7 দিনে তুমি 7টি পাঠ শিখেছ, যা বর্তমানে তোমার মনের কাছে অপরিচিত। তোমাকে সেগুলিকে নিজের করে তুলতে, তোমার মনে গেঁথে দিতে ক্রমাগত অনুশীলন করতে হবে। তবেই তোমার মন সেগুলি গ্রহণ করবে। তোমার মনে যা কিছু গেঁথে আছে তা প্রতিটি নিঃশ্বাসের সাথে স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবনে প্রবেশ করবে। তথাগত উপসংহারে বলেছিলেন, এখন প্রতিদিন একটি করে অক্ষর পড়ো এবং প্রতিদিন একটি জিনিস মনে রাখার চেষ্টা করো। তাহলে জীবনে যে কোনো কিছু অর্জন করা বা মনের শান্তি খুঁজে পাওয়া তোমার পক্ষে কঠিন হবে না। সব কিছু তোমার কাছে সহজলভ্য হয়ে উঠবে। ছেলেটি গৌতম বুদ্ধের কথা বুঝতে পেরেছিল। সে প্রথম দিন থেকেই তার প্রতিশ্রুতি মনে রেখেছিল এবং কাজে লেগে পড়েছিল। সংক্ষেপে, প্রথমত, দৃঢ় সংকল্প। খারাপ অভ্যাসের মুখে শিথিল হও না। জীবনের ওপর খারাপ অভ্যাসের প্রভাব পড়ুন এবং বুঝুন এবং সেগুলি দূর করার জন্য দৃঢ় সংকল্প করুন, কারণ নিজের কাছে হেরে যাওয়া অসহায়ত্বের চরম সীমা। দ্বিতীয় পাঠ, ত্রুটি এবং ব্যর্থতার বোঝা চেপে রাখুন। দুর্বলতা নিয়ে কোনো কাজ করবেন না। বলবেন না যে আমার আত্মবিশ্বাসের প্রয়োজন, আমি খুব দুর্বল। বরং নিজের ওপর বিশ্বাস রাখুন যে আমি যা ভাবি আমি তা শুরু করি এবং ভালোভাবে সম্পন্ন করি। পরবর্তী পাঠ, ভবিষ্যৎ থেকে বাঁচুন। আপনি যে লক্ষ্যটি চান তা দেখুন এবং সেই লক্ষ্যে পরিণত হয়ে বাঁচতে শিখুন। মনের ঘোড়া যখন বারবার তার দিক থেকে বিচ্যুত হয় তখন অস্থির এবং ধীর হয়ে যায়। লক্ষ্যকে সত্য বলে মনে করে বর্তমানে বাঁচতে শুরু করুন। পরবর্তী পাঠ, ধ্যান শিখুন। জড়িয়ে না পড়ে মনের যানজট অতিক্রম করুন। মনের সন্তান হয়ে চিন্তাভাবনা, ভয়ের অবসান ঘটে এবং মনের শান্তি লাভ হয়। পরবর্তী পাঠ, শিল্পে দক্ষ হয়ে উঠুন। আপনার মূল্য স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। ষষ্ঠ পাঠ হল, গ্রহণ করার মাধ্যমে দুঃখ মনের সৌন্দর্যে এবং সংগ্রামকে শক্তিতে রূপান্তরিত করে। এবং অবশেষে অবিরাম প্রশিক্ষণ করুন। জীবনের এই 6টি পুঁতিকে অবিরাম প্রশিক্ষণের সুতোয় বুনুন এবং একটি মহান জীবন তৈরি করুন। বন্ধুরা, দুর্বলতা সর্বদা একটি ছোট চিন্তা দিয়ে শুরু হয়। যদি এই মধ্যমটি এখানে ধ্বংস না করা হয় তাহলে একটি ছোট চিন্তাও দ্রুত আগাছায় পরিণত হতে পারে এবং বুদ্ধিকে ধ্বংস করতে পারে। ভিডিওটিতে গৌতম বুদ্ধ 2টি বিষয়ের উপর জোর দিয়েছেন। তুমি দেখো এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে শেখো। এখনই দেখো অথবা পরে দেখার জন্য সংরক্ষণ করো, কারণ কোনো ভিডিও, কোনো অ্যাপ, কোনো খবর তোমার সময়ের যোগ্য নয়। আমি দরকারি গল্প নিয়ে আসব। আমরা জিতবই।